ঠিক আছে, তাহলে ইসিজিটা আগে পড়াই, তারপরে কি পড়াবো দেখছি। ঠিক আছে, ঠিক আছে। ইসিজি পড়তে গেলে যেটা বেসিক ব্যাপার ছিল অ্যাকশন পোটেনশিয়াল আর ওই মানে মাসেল কন্ট্রাকশন, ব্যাপারটা আমাদের জানা হয়ে গেছে। আমরা সিম্পলি একটা জিনিস এতদিনে জেনে গেছি, যখন কোনো মাসেলে একটা অ্যাকশন পোটেনশিয়াল যায়, সেখানে রিচ করে অ্যাকশন পোটেনশিয়াল, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হয়, অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন হয়, মাসেল কন্ট্রাকশন হয়। সেম মেকানিজম ফর কার্ডিয়াক মাসেল, কোনো আলাদা কোনো মেকানিজম নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে সেটাকে বলা হয় পোলারাইজড, মানে সেলের ইনসাইড হচ্ছে নেগেটিভ আর আউটসাইড হচ্ছে পজিটিভ। যখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি উল্টো হয়ে যায়, এটা পজিটিভ নেগেটিভ, এটাকে আমরা কি বলি? ডিপোলারাইজেশন। আবার যখন আগের কন্ডিশনে ফিরে যায় সেটাকে আমরা কি বলি? রিপোলারাইজেশন। বাস এটুকু জানা হয়ে গেছে, এবার ইসিজি পড়তে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ ইসিজি জিনিসটা কি। ইসিজির বেসিক ব্যাপারটা হলো, তার আগে একটা জিনিস বলে দিই, আমরা হার্টের স্ট্রাকচার পড়েছি। ঠিক আছে, এখানে কে থাকে? এসএ নোড। এসএ নোড থেকে রিদিম তৈরি হয়, তাই তো? সেজন্য এটাকে আমরা কি বলি? পেস মেকার। পেস তৈরি করে, রিদিম তৈরি করে। রিদিমটা কিছু না, সেটা হলো অ্যাকশন পোটেনশিয়াল। এবার সাইনোঅ্যাট্রিয়াল নোডের মধ্যে কি করে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এরা তোদের সিলেবাসে নেই, সেটা অনেক জটিল মেকানিজম, তোদের লাগবে না। দেখ, আমাদের শরীরে যে সমস্ত সেলের পেসমেকার অ্যাক্টিভিটি আছে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট ইন্টারভালে নিজে থেকেই মানে অটো জেনারেটেড, যেটাকে বলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি। যেমন ধর, এখানেও টাচ করলাম, একটা বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে হলো, তারপর অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। কিন্তু পেসমেকার সেলের মধ্যে নিজে থেকেই একটা টাইম গেল, আবার একটা অটোমেটিক্যালি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে যায়, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই। তো পেসমেকার সেলের ডেফিনিশনটাই হচ্ছে তাই, যে সেলের নিজে থেকে অটো জেনারেটেড বা অটো জেনারেশন করা নিজস্ব একটা ক্যাপাসিটি থাকে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার, তাকে পেসমেকার সেল বলি। তার মানে এসএ নোড মিনিটে 72 বার গড়ে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে, নিজে থেকেই হয়। নিজে থেকে কী করে হয় তার মেকানিজম আছে, তোদের জানতে হবে না বা তোদের লাগবে না। ঠিক আছে, এবার এসএ নোড থেকে যখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, সেটা বিভিন্ন ট্রাক বান্ডেলের মাধ্যমে কোথায় আসে? এভি নোডে আসে। এখান থেকে আবার গোটা অ্যাট্রিয়াতে অ্যাকশন পোটেনশিয়াল ছড়িয়ে পড়ে। যখন অ্যাট্রিয়াতে অ্যাকশন পোটেনশিয়াল ছড়িয়ে পড়বে, অ্যাট্রিয়া তো মাসেল, মানে কার্ডিয়াক মাসেল, তার ভিতরে কি আছে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম, অ্যাক্টিন আছে, মায়োসিন আছে। তো যখন এই অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকেলের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল ছড়িয়ে পড়লো, যেটা জেনারেট হচ্ছে কোথা থেকে? এসএ নোড থেকে। তাহলে যখনই মাসেলের মধ্যে রিচ করবে, মাসেল কন্ট্রাকশন হবে, তখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে। যখন ভেন্ট্রিকেলে আসবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। যখন অ্যাকশন পোটেনশিয়াল চলে গেল, আবার রিল্যাক্সেশন হবে, যে মেকানিজম আমরা পড়েছি। ঠিক আছে, তারপরে কি হয়? এভি নোডে অ্যাকশন পোটেনশিয়াল আসে, তারপরে নিচে কে থাকে? বান্ডেল অফ হিচ। তারপরে এখানে কি হয়? দুটো ভাগে ভাগ হয়, একটাকে বলি আমরা রাইট বান্ডেল, একটাকে বলি আমরা লেফট বান্ডেল। আর এখানে ছোট ছোট কি আছে? পার্কিনজি ফাইবার। তার মানে এসএ নোড থেকে যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, সেটা অ্যাট্রিয়াতে জেনারেল মানে ছড়িয়ে পড়ছে। প্রথম অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, তারপরে সে বান্ডেলের মধ্য দিয়ে ভেন্ট্রিকুলে আসবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। এবার দেখ, যখন অ্যাট্রিয়া যখন এসএ নোড থেকে ধর এখন অ্যাকশন পোটেনশিয়াল আসছে না, অ্যাট্রিয়ার মাসেলগুলো কি রেস্টিং কন্ডিশনে আছে, তো সেটাকে আমরা কি বলি? পোলারাইজড। অ্যাকশন পোটেনশিয়াল আসলো, এবার অ্যাকশন কি হবে? তাদের মধ্যে সেলের উল্টোটা হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে এখানে কি হবে? যখন অ্যাকশন পোটেনশিয়াল এখানে আসবে, সেটাকে আমরা কি বলবো? কন্ট্রাকশন হবে। ঠিক আছে, কন্ট্রাকশন মেকানিজম জানি। এবার দেখ, ইলেকট্রিক্যাল ইভেন্ট হচ্ছে ডিপোলারাইজেশন। ধর একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, ঠিক আছে, প্রথমে সেল কি ছিল? পোলারাইজ ছিল, নেগেটিভ পজিটিভ। এবার অ্যাকশন পোটেনশিয়াল, এটা হলো রেস্টিং কন্ডিশনে অ্যাকশন পোটেনশিয়াল হলো, তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা ডিপোলারাইজেশন। মানে রেস্টিংয়ে সেল ইনসাইড নেগেটিভ, আউটসাইড পজিটিভ। যখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো বা রিচ করলো, ইনসাইডটা হয়ে পজিটিভ, বাইরেটা নেগেটিভ, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলি? ডিপোলারাইজড হচ্ছে। তার মানে ইলেকট্রিক্যাল ইভেন্ট আসছে, দ্যাট ইজ ডিপোলারাইজেশন। তারপরে কন্ট্রাকশন হচ্ছে, সেটা হলো মেকানিক্যাল ইভেন্ট। ইসিজিতে আমরা কি করি? ওই কন্ট্রাকশনগুলো আমরা রেকর্ড করি না, ইসিজিতে পুরো ইলেকট্রিক্যাল ফেনোমেনাটাকে রেকর্ড করা হয়। তাহলে ইসিজিটা কিছুই না, ইসিজিটা হচ্ছে বেসিক্যালি it is the
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে হার্টের মধ্যে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে এবং সেটা স্টেপ বাই স্টেপ ছড়িয়ে পড়ছে, এই পুরো ব্যাপারটাকে ইসিজিতে কিন্তু কী করা হয়, রেকর্ড করা হয়। মানে একদিকে ভোল্টেজ থাকে, একদিকে টাইম থাকে। এটা যদি গ্রাফ হয়, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে আমার টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে ভোল্টেজ। মানে টাইমের সাথে হার্টের মধ্যে ভোল্টেজের কীরকম চেঞ্জ হচ্ছে, সেটাই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ইসিজি। তাহলে এই যে আমরা বলি অ্যাকশন পোটেনশিয়াল কারেন্ট, যেটাকে বলছি আমরা এপি কারেন্ট। হ্যাঁ চলে আসুন, যাও যাও। এটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন কারেন্ট, ডিপোলারাইজেশন কারেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখবো যে জিনিসটা কি করে হচ্ছে। এবার দেখ ইসিজিতে মোবাইল মেকানিকের দোকানে গেছিস বা যারা ইলেকট্রিক দেবে, তো গ্যালভ্যানোমিটার তাদের থাকে, তারা কি কোনো সার্কিট চেক করে দুটো জিনিসের পয়েন্টে ধরে, একটা কাটা নড়ে, মানে কারেন্টের ফ্লো হচ্ছে, সার্কিটটাকে চেক করে। এই যে ইসিজি রেকর্ডিং পুরোপুরি গ্যালভ্যানোমিটার প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। এবার ইলেকট্রিক্যাল ফেনোমেনাকে যদি নেগেটিভ হয় রিপালশন হবে, পজিটিভ হলে রিপালশন হবে, আর নেগেটিভ হলে তখন অ্যাট্রাকশন হবে। এইটা হচ্ছে গ্যালভ্যানোমিটারের প্রিন্সিপাল, এবং সেম প্রিন্সিপাল মেনেই কিন্তু ইসিজির এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে রেকর্ড করা হয়। এবার দেখ ইসিজি রেকর্ড করতে গেলে একটা মেশিন লাগে, ইসিজি মেশিন লাগে একটা, তাই তো। সেই ইসিজি মেশিনটার নাম হচ্ছে, একটা ইসিজি মেশিন লাগে, সেই মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাফ। মেশিনটার নাম হচ্ছে গ্রাফ। ঠিক আছে, ইসিজি ব্যাপারটা অনেকেই দেখেছিস, এরকম একটা পেপার থাকে, অয়েল পেপার থাকে, এরকম একটা পেপার থাকে, এখানে কিছু গ্রাফ তৈরি হয়, কোনটা কি সব পরে বলছি আমি, এরকম একটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে মেশিনটা, যে মেশিন দিয়ে আমি ইসিজি রেকর্ড করছি, সেই মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর যে পেপারে যে আমি রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। দুটো কিন্তু গুলিয়ে ফেলবি না, ইলেকট্রোকার্ডিওগ্রাম তোদের বইয়ে মেনশন করা আছে, সেই জন্য আমি আরও বলে দিলাম। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়। মেশিনটার নাম হচ্ছে গ্রাফ, আর ইসিজি পেপারটার নাম হচ্ছে গ্রাম। এবার ঠিক আছে, এইভাবে এবার দেখ এবার কী করে মনে রাখবি। আমি মনে রাখি বেসিক্যালি, আগে মানে এখন তো মনে রাখেন, এমনি মনে থেকে যায়, যখন প্রথম পড়তাম। এবার দেখ শেষে কি আছে, এইচ আছে, আর শেষে কি আছে, এম আছে। অ্যালফাবেটিক্যালি কোনটা আগে, এইচ আগে, এমটা পরে অ্যালফাবেটিক্যালি। আগে মেশিন আসবে, তারপর তো ইসিজি হবে। তাহলে এইচটা মেশিন মনে রাখবে, আর এমটা হচ্ছে গ্রাফটা। এটা মনে রাখার ট্রিক, যাতে পরীক্ষায় গিয়ে কী হয়, গ্রাম বললে ভুলে গেল, কিছুই মনে পড়বে না। আগে মেশিন আসবে, তারপর ইসিজি পেপার আমি পাবো। তো শেষটা এইচ মনে রাখবে আর এম মনে রাখবে। অ্যালফাবেটিক্যাল এইচ আগে, অ্যালফাবেটিক্যাল এম, এটা মনে রাখার ট্রিক একটা, আর কিছু না, যাতে মানে ভুল না হয় পরীক্ষাতে। তাহলে মেশিনটা হচ্ছে গ্রাফ। মানে কি হয়, তো গ্রাফ দেখে ভাবে এটাই গ্রাফ হবে, উল্টোটা। ঠিক আছে, আমরা গ্রাফ দেখে কি ওটাই গ্রাফ হবে, কিন্তু ওটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর এটা হচ্ছে গ্রাফ। মেশিনটা হচ্ছে গ্রাফ, আর ইসিজি পেপারটা হচ্ছে গ্রাম, এটা মনে রাখবে। তাহলে ইসিজি বেসিক্যালি কিছুই না, হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল ফেনোমেনা হচ্ছে সেইটাকে যখন আমরা রেকর্ড করছি। ঠিক আছে, আর যেটা কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, সিস্টোলি, ডায়াস্টোলি, সেটা হলো কার্ডিয়াক সাইকেল, সেটা অলরেডি আমরা পড়ে নিয়েছি। তাহলে মেকানিক্যাল ফেনোমেনা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, সিস্টোলি, ডায়াস্টোলি। আর এখন যেটা আমরা পড়বো ইলেকট্রিক্যাল ফেনোমেনাটাকে আমরা কি করে গ্রাফিক্যালি রেকর্ড করি। ঠিক আছে, এবার ইসিজি করতে গিয়ে দেখেছিস যে হাতে পায়ে জিনিসপত্র লাগানো হয়, হাতে লাগানো হয়, পায়ে বা বুকে অনেকগুলো লিড লাগানো, ওগুলো চেস্ট লিড বলে, বা সিম্পলি লিড বলা হয় ওগুলোকে। ঠিক আছে, লিডস। টোটাল একটা নর্মাল ইসিজিতে 12খানা লিড থাকে, 12 লিড থাকে টোটাল। কিন্তু তোদের বইয়ে মেনলি 3টে ধরে করেছে, মানে 3 লিডস বলা হয়, এটাকে বলা 3 লিম্ব লিডস। মানে দেখবি দুটো হাতে দুটো লাগানো হয়, আর বাঁ পায়ে একটা লাগানো হয়। তাহলে 3টে লিড হচ্ছে বেসিক্যালি 2 আর্ম, মানে দুটো হাতে লাগানো হয়। ঠিক আছে, এই জায়গাতে লাগানো হয়, বা রিস্ট বলতে পারিস, দুটো রিস্টে থাকে, আর একটা থাকে
লেফট অ্যাঙ্কেলে, ঠিক আছে। এবার বুকের মধ্যে ছটা, তাহলে দেখ আমি তিনটা পেলাম। আর চেস্ট লিডের মানে বুকে থাকে ছখানা, চেস্ট লিড মানে বুকে ছখানা বসানো হয়, এটা 6 হয়। আর তিনটে হচ্ছে আরও থাকে লিম্ব লিড, ওগুলো মেশিন ক্যালকুলেট করে দেয়। তাহলে এখানে হলো ছটা, চেস্টে হচ্ছে ছটা, আর তিনটে আমরা হাত মানে হাত হাত পা থেকে পেয়ে যাচ্ছি, আর তিনটে মেশিন ক্যালকুলেট করে, ওটা হিসেব আছে, এটা ওগুলো তোদের সিলেবাসে নেই। তাহলে টোটাল হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ইসিজিতে, স্ট্যান্ডার্ড আমরা ইসিজি করি, আরও বেশি হয় স্ট্যান্ডার্ড ইসিজি, সেখানে টোটাল 12 লিড থাকে, ঠিক আছে। আর তোদের বইয়ে তিনটে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, তার মধ্যে দুটো রিস্টে থাকে আর একটা লেফট অ্যাঙ্কেল, এটা তোদের বইয়ে মেনশন করা আছে, ঠিক আছে। বেসিক্যালি কিছুই না, দেখ ধর আমি এখানে দাঁড়িয়ে পড়াচ্ছি, আমাকে তোরা দেখছিস তো, কেউ সাইড থেকে দেখছে, কেউ এখান থেকে দেখে, পিছন থেকে দেখছে, ওই কেউ আমার পিছন থেকেও দেখতে পারে। মানে আমি একটা ঘটনাকে চারিদিক থেকে দেখছি। দেখবি যখন ক্রিকেট খেলা হয়, যখন একটা কোনো ঘটনাকে রেকর্ড করা হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়, যখন অ্যানালাইসিস করে থার্ড আম্পায়ার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখায়। তো ইসিজিতে একটাই ঘটনা ঘটছে, মানে ওই এসএ নোড থেকে ইলেকট্রিসিটি তৈরি নিচের দিকে নামছে, কিন্তু বিভিন্ন লিড দেবে হার্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি। একবার আমি সাইড থেকে দেখছি, রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে দেখছি, নিচ থেকে দেখতে পারি, পিছন থেকে দেখতে পারি, বা হাতটা এরকম আছে না, পর 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 আমি এইভাবে দেখে যাচ্ছি। মানে ধর কি আমি দাঁড়িয়ে আছি, কি হাঁটছে এখান থেকে, তাহলে কি ধর তুই দাঁড়িয়ে আছিস, আমি এখানে প্রথমে ছিলাম, এ তোকে দেখছে 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 আবার সরে যাচ্ছে, ঠিক আছে। তা বেসিক্যালি হার্টের মধ্যে একটাই ঘটনা ঘটছে, কিন্তু এতগুলো 12টা লিড মানে হচ্ছে আমি 12টা অ্যাঙ্গেল থেকে ঘটনাটাকে দেখছি, এবং এর অনেক ইম্পর্টেন্স আছে। তাহলে আমি কি হল, মানে ওই ঘটনাগুলো দেখে আমি বলতে পারবো যে হার্টের কোন ওয়ালটায় কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। ঘটনা কিন্তু একটাই, কিন্তু রেকর্ড করছে দেখছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেই জন্য এতগুলো লিডের কথা বলা হয়েছে। তোদের বইয়ে শুধুমাত্র 3টে লিডের কথা বলা হয়েছে, ঠিক আছে, দুটো রিস্টে, একটা লেফট অ্যাঙ্কেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে দেখ, হার্টের মধ্যে, হার্ট তো আমাদের বুকের ভেতরে আছে এই জায়গাটা, বাইরে কি আছে, মাসেল আছে, রিপসগুলো আছে। এবার দেখ, তাহলে হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ফেনোমেনা চলছে, ইলেকট্রিক্যাল ফেনোমেনা, ঠিক আছে। তাহলে এই যে তার মানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, যে ভোল্টেজটাকে তো আমরা রেকর্ড করছি। আমি কি বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ভোল্টেজ। তাহলে হার্টের মধ্যে যে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সেটা আমরা বাইরে থেকে দেখছি, ঠিক আছে। আমাদের বডি হচ্ছে গুড কন্ডাক্টর, মানে হার্টের মধ্যে যে মানে ঘটনাটা ঘটছে ভোল্টেজ চেঞ্জ, সেটা কন্ডাকশন আমাদের বডিতে আসছে, যার জন্য কিন্তু আমরা বাইরে থেকে রেকর্ড করতে পারছি। যদি হার্ট থেকে বাইরে না আসতো সেই ইলেকট্রিসিটির বা কারেন্টটা, ভোল্টেজটা, তাহলে কিন্তু আমরা সে রেকর্ডটা করতে পারতাম না, ঠিক আছে। যে লিড বলছি আমরা, লিড মানে কি জানি, দিজ আর কানেক্টিং পয়েন্ট, যেখান থেকে লিড আমি ভোল্টেজটাকে রেকর্ড করছি। তার একটা জায়গায় তার কারেন্ট নিয়ে গেলে কানেকশান লাগবে তো, তাহলে যেমন হাতে লাগাচ্ছে, পায়ে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, বেসিক্যালি হার্ট ভেতরে বসে আছে, সেখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, সেই ভোল্টেজটা আমাদের বডির বাইরে আসে, সারফেসে আসছে, আমি সারফেস থেকে ইলেকট্রোড লাগিয়ে সেটাকে আমি মেশিন দ্বারা রেকর্ড করছি, বাস এটাই হচ্ছে ঘটনা, আর কিছুই না। কারণ অনেকে বলতেই পারে যে হার্ট তো ভেতরে, বাইরে আমি কেন লাগাচ্ছি, বেসিক্যালি সে কারেন্টটা আমাদের বডিতে কন্ডাকশনে সারফেসে আসছে, সারফেস থেকে আমি রেকর্ড করতে পারছি, এটাই সুবিধা। আর যদি সেটা না হতো তাহলে কি হলো, তাহলে বুক ফুটো করে ভেতরে ইলেকট্রোড বসাতে হতো, ঠিক আছে। তো সৃষ্টিকর্তা সে ব্যবস্থা করে রেখেছে আমাদের, ঠিক আছে। এবার আমার মেন জিনিসে চলে যায়। এবার দেখ, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ফিজিক্সটা এখানে কাজে লাগবে। ফিজিক্সে ভেক্টর পড়েছিস তো, আর ভেক্টর তো পড়তেই হবে ফিজিক্স, এখানেও ভেক্টর আসবে তোদের বইয়ে, কিন্তু তাদের ডিটেলসে নেই। এবার কি ধর, যদি সিম্পলি বইয়ে যেটুকু ইসিজি লেখা আছে সিম্পলি বলে দিলে 5 মিনিটও লাগবে না পড়াতে, কিন্তু মাথায় কিছু ঢুকবে না। আমি এমনভাবে পড়াবো জিনিসটা মানে ভিজুয়ালাইজ করতে পারবে যে কী ঘটনাটা ঘটছে, ঠিক আছে। সেই জন্য একটু টাইম লাগবে, কিন্তু ওই যে প্রথমবার বেশি টাইম লাগবে তো মনে থাকবে বেশি, আর শর্ট করে পড়িয়ে দিলে সারা জীবন খালি পড়তেই থাকবে, মনে আর থাকবে না, ঠিক আছে। সেই জন্য টাইমটা একটু বেশি লাগবে, ঠিক আছে। এবার দেখ, এই হচ্ছে হার্ট, ঠিক আছে। তাহলে এসে নোড এটা, ঠিক আছে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে প্রথমে এসএ নোডে একটা অটোমেটিক্যালি একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, ঠিক আছে। ওর অ্যাকশন পোটেনশিয়াল কি হচ্ছে, অ্যাট্রিয়াতে ছড়িয়ে পড়ছে, বিভিন্নতে সব দিকে ছড়িয়ে পড়বে। মানে একটা জায়গা থেকে, যেমন ভূমিকম্প হলে একটা জায়গা থেকে হয়, সেখান থেকে ওয়েবটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তার মানে কি,
এসএ নোড থেকে একটা ইলেকট্রিসিটি তৈরি, সেটা আবার বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাট্রিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে, এগুলো এক একটা ফোর্স। তাহলে অনেকগুলো ফোর্স বিভিন্ন দিকে কাজ করছে। এবার ফিজিক্সের নিয়ম অনুযায়ী যখন অনেকগুলো ফোর্স বিভিন্ন ডিরেকশনে কাজ করে, তার একটা কি থাকে, রেজাল্টেন্ট ফোর্স থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল জিনিসটা বুঝিয়ে বলছি, চিন্তা করবি না। এবার দেখ, যখন অ্যাট্রিয়াল সেলগুলো রেস্টিং কন্ডিশনে আছে, তার মানে কি ইনসাইড হচ্ছে নেগেটিভ আর বাইরেরটা হচ্ছে পজিটিভ। যেই এখানে অ্যাকশন পোটেনশিয়াল রিচ করবে, তাহলে সেলের ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম আসবে, আসবে তো, যা এখানে যে পড়েছি আমরা। তাহলে সেলের ভেতরটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, বাইরেরটা নেগেটিভ। তাহলে দেখ, অ্যাট্রিয়াল মাসেলগুলো বা সেলগুলো পোলারাইজ ছিল, যে অ্যাকশন পোটেনশিয়াল রিচ করলো তার সেলস নাও বিকামস কি ডিপোলারাইজড। তাহলে যখন অ্যাট্রিয়াতে অ্যাকশন পোটেনশিয়াল স্প্রেড করছে, তাহলে অ্যাট্রিয়াল সেলে কি হবে তখন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে ঘটনাটার নাম হচ্ছে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। বোঝা যাচ্ছে কিনা বল, না বোঝা গেলে কিন্তু বলবি। এবার এই যে অ্যাট্রিয়া ডিপোলারাইজ হয়েছে, মানে অ্যাট্রিয়াতে কারেন্ট এসে অ্যাকশন পোটেনশিয়াল বিভিন্ন দিকে কাজ করছে। এবার সমস্ত ফোর্সগুলো একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, এইটা হচ্ছে তোর রেজাল্টেন্ট ফোর্স, একদম ফিজিক্সের ভাষায়। ঠিক আছে, এটাকে বলা হয় ভেক্টর অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। মানে অনেকগুলো ফোর্স কাজ করছিল, সবগুলো একটা রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে বলা হয় রেজাল্টেন্ট ফোর্স অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বলতে পারি আমরা, বা এটাকে বলতে পারি আমরা, কথাটাকে সব লিখে রাখবি। ঠিক আছে, পরে কিন্তু এগুলো কোনো বই আর পাবি না। রেজাল্টেন্ট ভেক্টর অফ অ্যাট্রিয়াল, এটা ইভেন্ট নাম্বার 1 দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিই, পরে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 নম্বর কথাটা হলো কি রেজাল্টেন্ট ভেক্টর অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কারেন্ট বা ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে প্রথম অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, এটা ভেক্টর পেয়ে গেলাম। এবার দেখ, সেলের ভিতরে কি ছিল, নেগেটিভ, আর ডিপোলারাইজেশন মানে কি সেলের ভিতরে পজিটিভ হয়ে গেছে, তো মাথাটা পজিটিভ সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন কারেন্ট মানে হচ্ছে সেল ইনসাইড বিকামস পজিটিভ, তাহলে ডিপোলারাইজেশন কারেন্ট মানে সেটা পজিটিভ কারেন্ট। ঠিক আছে, সেই জন্য মাথায় একটা পজিটিভ সাইন দিয়ে দিলাম, এই অবধি হয়ে গেছে। তাহলে 1 নম্বর ঘটনা হলো এইটা। ঠিক আছে, এবার দেখ, তাহলে এখানে এবার কি ছিল, এবার এভি নোড, কারেন্ট এভি নোডে আসবে এবার বিভিন্ন দিক থেকে। এবার এভি নোড থেকে প্রথম কোথায় নামবে, এটা হলো বান্ডেল অফ হিটস, আর এটা হচ্ছে কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা তো সেপ্টাম আমরা জানি, প্রথম এখান থেকে নামে, এইখান থেকে তার দুটো ভাগে ভাগ হয়। ঠিক আছে, এবার দেখ, তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে গেল, এটা আমি পেয়ে গেলাম রেজাল্টেন্ট ভেক্টর অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ওটা শেষ। এবার এভি নোড থেকে, এবার এভি নোডে আমি আগে বলেছিলাম মনে আছে কিনা, মানে এসি নোড থেকে এভি নোডে ডাইরেক্টলি কারেন্ট নেমে যায় না, ওখানে কিছুক্ষণ হোল্ড করে, সে টাইমটা হচ্ছে 0.1 সেকেন্ড, মানে খুবই অল্প টাইম। এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। মানে এভি নোডে ডিলে হয়, একটু ডিলে হয়, মানে অ্যাট্রিয়ার ভেন্ট্রিকুল, যখন কার্ডিয়াক সাইকেল পড়েছিলাম মনে আসে হয়তো, যে একসঙ্গে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় না, অ্যাট্রিয়া হয় ভেন্ট্রিকুলটা পরে কন্ট্রাক্ট, তাহলে ওই যে টাইম গ্যাপটা থাকবে, ডিলে যদি না হতো একসঙ্গে আসলে একসঙ্গে হয়ে যেত, কিছুটা ডিলে হয়, 0.1 সেকেন্ড ডিলে হয়, এভি নোডাল ডিলে বলে এটাকে। এবার এবার দেখ, কারেন্ট নিচের দিকে নামছে, মানে অ্যাকশন পোটেনশিয়াল ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়বে। এবার দেখ, এই যে এসি নোডে যখন, মানে এসি নোড এভি নোড থেকে যখন ইলেকট্রিক নিচের দিকে নামবে, তাহলে পুরো ভেন্টে দেখ, এটা কি লেফট ভেন্ট্রিকুল, এটা হলো রাইট ভেন্ট্রিকুল, এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়, মানে ভেন্ট্রিকুল ডিপোলারাইজ করবে, প্রথম হচ্ছে সেপ্টামটা ডিপোলারাইজ হয়, ভেন্ট্রিকুল পরে হবে, আগে সেপ্টাম হবে। এবং এই যে কারেন্টটা নামছে, তো কারেন্টটা কি হয় অ্যাকচুয়ালি, কীভাবে থাকে এটা বড় করে দেখায় তাহলে বুঝতে পারবে, বড় করে দেখাচ্ছি, মানে এটা এইভাবে থাকে। তো কারেন্টটা অ্যাকচুয়ালি কী হয়, মানে এই লেফট সাইড থেকে রাইটের দিকে আসে, এটা হলো লেফট আর রাইট। তো এটাকে যদি বলি আমি সেপ্টাল ডিপোলারাইজেশন, সেপ্টাল ডিপোলারাইজেশন। এবার দেখ, কারেন্টটা কি হচ্ছে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে ধর এই যখন কারেন্ট নামছে, সেপ্টামটা প্রথমে তো কারেন্টের ডিরেকশনটা হচ্ছে লেফট থেকে রাইট, এদিক থেকে এদিকে। তার মানে ভেন্ট্রিকেল যখন ডিপোলারাইজ হচ্ছে, ফার্স্ট ইভেন্ট হচ্ছে কি
সেপ্টাল ডিপোলারাইজেশন, মানে সেপ্টাম প্রথমে ডিপোলারাইজ করবে, তারপর রাইট লেফট ভেন্ট্রিকেল আসবে, ঠিক আছে, বাকিটা পরে পরে আসছি। এবং সে ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে কোন দিকে, লেফট টু রাইট। তাহলে দেখ সেকেন্ড, এটা হলো সেকেন্ড ইভেন্ট, পজিটিভ কারেন্ট, পজিটিভ সাইন দিয়ে দিলাম। তাহলে সেকেন্ড ফেনোমেনাটা হচ্ছে যে ভেক্টর অফ সেপ্টাল ডিপোলারাইজেশন, ভেক্টর অফ সেপ্টাল ডিপোলারাইজেশন। এবার দেখ অ্যাট্রিয়ার সাইজটা তুলনামূলক ছোট, ছোট সাইজ দিয়েছি, সেপ্টামটা আরও ছোট, তাহলে ভেক্টরটাও কী হবে, ছোট হবে, ফোর্সটা কম হবে। তো আমি ছোট করলাম, প্রত্যেকটার মিনিং আছে কিন্তু, আর মাথায় সবার পজিটিভ কারেন্ট দিচ্ছে কারণ ডিপোলারাইজেশন হচ্ছে। তাহলে সে অ্যাট্রিয়াল সাইড ছোট, ছোট রেখেছি, এটা আরও ছোট হবে, ওই জন্য ছোটো সাইন দিলাম। এবার দেখ এবার কি হবে, রাইট বান্ডেল আর লেফট বান্ডেল, তারপরে পার্কিনজি ফাইবার, যে কারেন্ট স্প্রেড করবে, মানে এবার রাইট আর লেফট ভেন্ট্রিকল একসঙ্গে কন্ট্রাকশন হবে, একসঙ্গে ডিপোলারাইজ হবে। তাহলে কি হচ্ছে, এরকম বিভিন্ন রকমভাবে হচ্ছে কারেন্টটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এর একটা এরকম রেজাল্টেন্ট ফোর্স থাকবে, আর লেফট ভেন্ট্রিকল যখন হবে এরকম একটা ফোর্স থাকবে, ঠিক আছে। এগুলো একটু বড় করতে হবে ওটার থেকে, কারণ ভেন্ট্রিকলের সাইজগুলো বড়, একটু বড় রাখলাম। পজিটিভ কারেন্ট, এটা আর একটু বড় করে দিই, এটা হলো পজিটিভ কারেন্ট। এবার দেখ এটাকে আমি কি বলবো, রেজাল্টেন্ট ভেক্টর অফ রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর এটাকে বলবো আমি রেজাল্টেন্ট ভেক্টর অফ লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকল তো পুরো একটা জিনিস, রাইট ভেন্ট্রিকল, যখন যখন আবার এ দুটো রেজাল্টেন্ট করবো, ঠিক আছে, তাহলে একটা রেজাল্টেন্ট পেয়ে যাবো আমি। এটা রেজাল্টেন্ট শুধুমাত্র রাইট ভেন্ট্রিকলের জন্য, এই রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে শুধুমাত্র লেফট ভেন্ট্রিকলের জন্য, কিন্তু পুরো ভেন্ট্রিকল তো দুটো একসঙ্গে কন্ট্রাকশন করে বা একসঙ্গে ডিপোলারাইজ হয়, তাহলে এদের একটা রেজাল্টেন্ট ভেক্টর থাকবে, দুটো সব মিলে। এই জন্য সব থেকে যায় ভেন্ট্রিকলের সাইজ সব থেকে বড় হার্টের মধ্যে, তাহলে পুরো সাইজটা আমি বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো পজিটিভ কারেন্ট। তাহলে এটার নাম হয়ে গেল, আমি একটাই এখন মনে রাখবো শুধু, এটার নাম হবে কি, রেজাল্টেন্ট ভেক্টর অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটা এটা হলো থার্ড ইভেন্ট, 3 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 3 নম্বর জিনিসটা হয়ে গেল রেজাল্টেন্ট ভেক্টর অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে। এবার দেখ ভেন্ট্রিকলের মধ্যে সেপ্টাল ডিপোলারাইজেশন হয়ে গেছে, রাইট লেফট ভেন্ট্রিকল ডিপোলারাইজ হয়ে গেছে, শুধু বাকি আছে এইটা, এই সেপ্টামটা, এটাও ডিপোলারাইজ হবে। ভেন্ট্রিকলের মধ্যে প্রথমে সেপ্টাম হয়, ডিরেকশনটা কি, লেফট টু রাইট, সেটা বলে দিয়েছি। ভেন্ট্রিকল ডিপোলারাইজ হয়ে গেছে, এবার বাকি আছে কি সেপ্টাম, তাহলে সেপ্টামটা এদিকে আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার সেপ্টাল ডিপোলারাইজেশন। এটা 4 নম্বর, এটা 3 নম্বরে 4 নম্বর ইভেন্ট করে দিলাম, প্লাস 4 নম্বর, একই দুটো একই করে দিলাম, ঠিক আছে। তাহলে 4 নম্বর জিনিসটা হচ্ছে ওই রেজাল্টেন্ট ভেক্টর অফ সেপ্টাম। এটা কি বলবো আমরা, এটা তো ভেন্ট্রিকুলার, এটা বলতে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে, বা এটা আমরা বেস বলি, হার্টের বেস বলি, ঠিক আছে। রেজাল্টেন্ট ভেক্টর অফ ডিপোলারাইজেশন অফ বেস অফ হার্ট, ঠিক আছে। মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর এটার নাম হচ্ছে কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, কম পড়েছি আমরা, এটাকে বেস অফ দ্য হার্টও বলা হয়। সিম্পলি বলে দিলাম 4 নম্বর ইভেন্টটা হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টর অফ, হ্যাঁ কি বলো, মানে বেস ডিপোলারাইজেশন, বেস অফ হার্ট বা বেস ডিপোলারাইজেশন বলে দিচ্ছি, সিম্পলি বলে দিচ্ছি, ঠিক আছে। এই অব্দি বোঝা গেছে, এটুকু বোঝা গেলে ইসিলি বোঝা হয়ে যাবে, আর কিছু না। ছবিটা আমরা মুছে আর নতুন করে এঁকে দিচ্ছি ভালো করে, এটা তো অনেক ইয়ে হয়ে গেল, এবার ছোট করে আঁকতে হবে। একটু ছোট করি, একটু বড় করলে হবে না, ঠিক আছে। তাহলে দেখ এইটা হচ্ছে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এইটা পজিটিভ কারেন্ট, এইটা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, এইটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর এটা হলো
হার্ড বেসের ডিপোলারাইজেশন, পজিটিভ কারেন্ট। কি অব্দি বোঝা গেছে তো? মানে ভেক্টরগুলো বোঝা হয়ে গেছে। এবার ভেক্টরগুলো গ্যালভানোমিটার রেকর্ড করবে, আর কিছুই না। এবার এটা হাড়টা কোথায় থাকে? মানুষের মধ্যে না, হাড়টাকে মানুষের ভেতরে ঢুকিয়ে দিই। ঠিক আছে, হাসবি না ছবি থেকে, ঠিক আছে। আর এখানে একটা মাথা করবি, ঠিক আছে। হয়ে গেছে। একটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিলাম হাড়টাকে, ঠিক আছে। এবার দেখ যেটা এবার এবার যে লিডের খেলাটা, মানে এই যে ভোল্টেজগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো বডিতে কন্ডাকশন হচ্ছে, সারফেসে কন্ডাকশন হচ্ছে। এবার আমি সারফেসের মানে ইলেকট্রোড বসাবো, বসে রেকর্ড করবো মেশিনে, আর কিছু নেই, ঠিক আছে। এবার নিয়ম অনুযায়ী এই যখন ইলেকট্রোডগুলো বসানো হয়, যে হাতে দুটো রিস্টে একটা অ্যাঙ্কেলে বা লেফট অ্যাঙ্কেলে, এখানে নেগেটিভ পোলটা থাকে, এখানে পজিটিভ পোলটা থাকে। বোঝা গেল? নেগেটিভ পজিটিভ পোল। এটা মুছে দিচ্ছি। গ্রাফে আমরা কি দেখি? ধরো কোনো একটা গ্রাফ যখন আমরা ড্র করি, ঠিক আছে, তো ধরো একটা গ্রাফ আমি ড্র করছি, এটা ঠিক আছে, এরকম কিছু একটা আসে গ্রাফ, ঠিক আছে, আপ ডাউন কিছু হয়, এগুলো নাম দেওয়া হয়, ঠিক আছে। ইসিজির যে গ্রাফগুলো যেমন পরপর যে ওয়েভগুলো তৈরি হয়, এগুলো নাম পি থেকে শুরু করা হয়েছে, টিতে গিয়ে শুরু হয়, তাহলে পি আছে, কিউ আছে, আর এস টি, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড, এটা ঠিক আছে। মানে নাম তো কিছু একটা দিতে হবে, ওয়েবগুলো তৈরি নাম কিছু দেবো আমি। তো প্রথম ওয়েব পি কিউ আর এস টি, এই লেটারগুলো দিয়ে ওয়েবগুলোকে নাম করা হয়, যেগুলো কোনো সিগনিফিকেন্স কিছু নেই। এবিসিডি দিয়েও করতে পারো, কিন্তু ইন্টারন্যাশনাল একটা নাম দিয়ে দেওয়া হয়েছে পি কিউ আর এস টি, এরকম এই লেটারগুলো দিয়ে আমরা ওয়েবগুলোর নাম দেবো। এটা কোনো মিনিং কিছু নেই, সুতরাং নামকরণ করতে হবে, তাই নামকরণ আমরা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি, তাহলে এইখানে একটা আমার ওয়্যার আছে, আর এইখানে একটা ওয়্যার আছে, আর এইখানে আমার কি লাগানো থাকবে? সেই মেশিনটা, মানে গ্যালভানোমিটার প্রিন্সিপাল, ঠিক আছে। যেখানে কাটা থাকবে, এটা নিউট্রাল পয়েন্ট, এটা নিউট্রাল পজিশন, ঠিক আছে। তাহলে যখন ডিফ্লেকশন, তাহলে কাটা কি নড়ে হয়? কাটা নিউট্রাল আছে, এদিকে হবে এদিকে হবে, নড়বে কাটা, তো গ্যালভানোমিটার তাই তো হয়। এই 0 পয়েন্টে থাকে, নিউট্রাল থাকে। এবার ধর কারেন্ট যেরকম ফ্লো হবে, হয় এদিকে যাবে এদিকে নড়বে। এবার আমরা দেখবো কি হচ্ছে। এবার আমরা গ্রাফটা ড্র করি, ঠিক আছে। আগে এমনি ড্র, ঠিক আছে। এবার দেখ, তাহলে প্রথম হলো অ্যাট্রিয়াল ডিপোলারেশন। ডিপোলারেশন মানে কি? পজিটিভ কারেন্ট, ঠিক আছে। এবার দেখ জিনিসটা বোঝার চেষ্টা কর। তাহলে পজিটিভ পয়েন্ট দেখ, যখন অ্যাট্রিয়াল ডিপোলারেশন হচ্ছে, তাহলে পজিটিভ পয়েন্ট কোন দিকে মুভ করছে? টুয়ার্ডস, মানে নিচের দিকে, মানে এই বরাবর। এবার দেখ নিচে কি পোল আছে? পজিটিভ পোল। তাহলে পজিটিভ কারেন্ট পজিটিভ পোলের দিকে ফ্লো করছে, তাহলে কি হবে? রিপালশন হবে না অ্যাট্রাকশন হবে? রিপালশন হবে, ঠিক আছে। এবার অ্যাট্রিয়াল সাইজ ছোট, ঠিক আছে, তাহলে রিপালশনটা একটা ছোট সাইজের হবে। তাহলে ধর এই প্রথমে একটা, এটা নিউট্রাল, তাহলে মেশিন আবার আমি লাগিয়েছি, এখন স্টার্ট করে নিই। তাহলে প্রথম লাইনটা কি স্ট্রেট হবে, কারণ ভোল্টেজ ফ্লাকচুয়েশন নেই। বা যেই অ্যাট্রিয়াল ডিপোলারেশন হচ্ছে, তাহলে পজিটিভ কারেন্ট মুভ করে পজিটিভ পোলের দিকে, তাহলে কি রিপালশন হবে? যে রিপালশনটা পজিটিভ কারেন্ট দিয়ে দেবে, এই একটা ওয়েভ দিয়ে দেবে, হয়ে গেল। এটার প্রথমটা নাম দেওয়া হলো কি? তাহলে পি ওয়েভ। তাহলে পি ওয়েভটা কেন হলো? বিকজ অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। বাস, তোদের বই এটুকুই লেখা আছে যে পি ওয়েভ ইজ প্রডিউস ডিউ টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। মেকানিজমটা কিভাবে হলো সেটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে পি ওয়েভটার কারণটা কি? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তোদের বই এটুকুই লেখা হয়, যেমন তোদের এমসিকিউ বা প্রশ্ন এটাই আসবে যে পি ওয়েভ ইজ প্রডিউসড বিকজ অফ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। পজিটিভ কারেন্ট পজিটিভের দিকে মুভ করছে, একটা রিপালশন হবে, অ্যাট্রাকশন হবে না, রিপালশন হবে, ঠিক আছে। এবার দেখ, তারপরে আমি কি বললাম? কারেন্টটা কোথায় আসবে? এভি নোডে আসবে। এভি নোডে কি বললাম? এটা ডিলে হয়, কিছুক্ষণ কারেন্ট মানে ফ্লো হবে না। তাহলে যখন কারেন্ট ফ্লো হবে না, তাহলে মিটার কাটা নড়বে কি নড়বে না? নড়বে না। তাহলে আবার আমি পাবো, স্ট্রেট লাইন পাবো একটুখানি। স্ট্রেট লাইনটা কেন? ওই যে এভি নোডে যে ডিলে হচ্ছে। এবার দেখ এই যে কাটাটা, এবার কি হয় যখন মেশিন রেকর্ড করা হয়, ধর এই কাটা আছে এখানে, ঠিক আছে, এই কাটা আছে, আর পাশ দিয়ে একটা পেপার মুভ করতে থাকে, এই পেপারটা রোলার লাগানো, পেপারটা মুভ করছে। এবার দেখ যখন প্রথমে কি হয়েছে, কাটাটা যাচ্ছিল, তাহলে যখন যাচ্ছে তাহলে কাটাকে উপর থেকে নড়বে তো। যখন এর দিকে শোন, যখন একটা ডিপোলার কাটা নড়বে, তাহলে উপর থেকে উঠবে, তখন আবার কি হবে? একটা পজিটিভ কারেন্ট দিল। এবার দেখ
এভি নোড এসে কারেন্ট থেমে গেছে কিছুক্ষণ, তাহলে কাটা নড়বে কি? নড়বে না, কিন্তু পেপার তো মুভ করছে, তাহলে একটা কি পাবো? পেপার মুভ করছে, পেপারটা কি স্ট্রেট লাইন পেয়ে যাবো একটা আমি, ঠিক আছে। তাহলে এই যে পি ওয়েভের ব্যাপারটা আমি স্ট্রেট লাইন পাচ্ছি, সেটা কেন হচ্ছে না? এভি নোডে কারেন্টটা হোল্ড হচ্ছে কিছুক্ষণ, তাহলে মুভ করছে না, তাহলে কাটাও নড়বে না, তাহলে কাটায় ফিক্সড হয়ে পেপার নড়ছে, তাহলে একটা স্ট্রেট লাইন পেয়ে যাবো। তাহলে এই যে স্ট্রেট লাইনটা পেলাম, দিস ইজ বিকজ অফ এভি নোডাল ডিলে। এটা তোদের বইয়ে লেখা নেই, মনে রাখতে হবে না, ঠিক আছে। পরের ইভেন্টে চলে যাচ্ছি, লিখে রাখতে পারিস এটা এভি নোডাল ডিলের জন্য হচ্ছে, তোদের বইয়ে নেই কিন্তু, ঠিক আছে। স্ট্রেট লাইন পে। এবার দেখ, এবার পরের ইভেন্টটাকে সেপ্টাল ডিপোলারাইজেশন, ঠিক আছে। এবার দেখ, তাহলে পজিটিভ কারেন্ট এই দিকে মুভ করছে, এবার দেখ পজিটিভ কারেন্ট কোন দিকে মুভ করছে? নেগেটিভের দিকে, তাহলে রিপালশন হবে না অ্যাট্রাকশন হবে? অ্যাট্রাকশন হবে, ঠিক আছে। তাহলে কারোটা উল্টো দিকে মুভ করবে, তাহলে তখন একটা আমি নেগেটিভ ওয়েভ পেয়ে যাব। এই নেগেটিভ ওয়েভটার নামই হচ্ছে কিউ ওয়েভ, ঠিক আছে। তাহলে কিউ ওয়েভটা আমি কি জন্য পেলাম? মানে দেখ, যখন রিপালশন হচ্ছিল কাটা এই দিকে মুভ করছে, আর যখন অ্যাট্রাকশন হবে কাটা কোন দিকে নিচের দিকে মুভ করবে। তাহলে প্রথমে পি ওয়েভ হলো, আবার ফিক্সড, প্রথমে ধর স্ট্রেট ছিল, এই মুভ করলো পেয়ে গেলাম, আবার যখন রিপালশন অ্যাট্রাকশন হচ্ছে কাটার নিচের থেকে মুভ করবে, তাহলে একটা নেগেটিভ ওয়েভ পেয়ে গেলাম আমি, কিউ ওয়েভ। তাহলে কিউ ওয়েভটা হচ্ছে কেন? সেপ্টাল ডিপোলারাইজেশন। বোঝা গেল? এবার দেখ, সেপ্টাল ডিপোলারাইজেশন হয়ে গেছে, এবার কি হচ্ছে দেখ, এবার মেন হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার সাইজ অনেক বড়, কারেন্টের সাইজ অনেক বড়, ভেক্টরের সাইজটা অনেক বড়, ঠিক আছে। এবার দেখ আবার কি হচ্ছে, এবার পজিটিভ কারেন্ট কোন দিকে মুভ করছে? পজিটিভ কারেন্ট, তাহলে কি হবে? কাটা আবার রিপালশন হবে, তাহলে কাটা এদিকে মুভ, এবার কি হবে? আগে এরকম করছিল এরকম, এবার এরকম বড় করে হবে, তাহলে ওয়েভটা কি হবে? বড় হবে, তখন একটা আমি বড় লম্বা ওয়েভ পেয়ে যাব। ভেন্ট্রিকুলার সাইজ বড়, তাহলে ভোল্টেজ চেঞ্জটা বেশি হবে, ন্যাচারালি গ্রাফটা আমি বড় পাবো। আর ওয়েভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর ওয়েভটা আমি কেন পেলাম? এটা হলো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখ লাস্ট ইভেন্ট কি? সেপ্টাল ডিপোলারাইজেশন, মানে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার সেপ্টাল। এখানে কি হচ্ছে দেখ, পজিটিভ কারেন্ট কোন দিকে মুভ করছে? নেগেটিভের দিকে, তাই তো করবে তো। তাহলে কি হবে? আবার একটা আমি পজিটিভ ওয়েভ পেয়ে যাবো, না সরি ভুল বলছি। আবার এবার পজিটিভ কারেন্ট মুভ করছে টুয়ার্ডস, তাহলে কি হবে? এবার অ্যাট্রাকশন হবে, তাহলে এবার এইদিকে মুভ করবে এবার কাটাটা, তাহলে আবার নেগেটিভ ওয়েভ পেয়ে যাবো আমি। এটা নেগেটিভ, এটা হলো এস ওয়েভ। তাহলে এস ওয়েভটা আমি কেন পেলাম? এটাকে বলতে পারি আমরা ডিউ টু অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন, ঠিক আছে। তাহলে এই যেটা পুরো একটা কমপ্লেক্স তৈরি হলো, কমপ্লেক্সটার নাম কি হয়ে গেল? কিউ আর এস। এবং তিনটে ইভেন্টে আমি কোথার মধ্যে পেলাম? ভেন্ট্রিকেলের মধ্যে। তাহলে কিউ ওয়েভ হচ্ছে যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে লেফট টু রাইট। আরটা কেন পেলাম? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এস ওয়েভটা কেন পেলাম? অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন। তাহলে দেখ পুরো কিউ আর এস তিনটে ঘটনা কার মধ্যে ঘটছে? ভেন্ট্রিকেলের মধ্যে। তাহলে তিনটেকে একসঙ্গে বলা হয়, একসঙ্গে আমি কি বলতে পারি এটাকে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। মানে তিনটে ঘটনা তো ভেন্ট্রিকেলের মধ্যে হচ্ছে। তোদের বইয়ে যেটা লেখা আছে কিউআরএস কমপ্লেক্স ইজ ডিউ টু ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন, তোদের বইয়ে কিন্তু এত ভেঙে ভেঙে লেখা নেই। কি লেখা আছে? কিউআরএস কমপ্লেক্স, এটাকে একসঙ্গে কমপ্লেক্স বলি আমরা, একসঙ্গে হয়েছে তো, এটাকে বলি আমরা কিউআরএস কমপ্লেক্স। তাহলে কিউআরএস কমপ্লেক্সের কারণটা কি? ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন। মানে শেপটা কেন এরকম এবড়ো খেবড়ো হলো, নেগেটিভ পজিটিভ, তারপর ছোট নেগেটিভ, ওই জন্য ভেঙে ভেঙে বলে দিলাম। তোদের মনে রাখতে হবে, দেখ তাহলে দুটো মনে রাখতে হবে, পিওএফ আর কিউআরএস কমপ্লেক্স। পিওএফ মানে কি দাঁড়ালো তোরাই বল? পিওএফটা কেন হচ্ছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আর কিউআরএস কমপ্লেক্সটা কেন হলো? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। বাস এই দুটো তোদের মনে রাখতে হবে। এই দুটো মনে রাখার জন্য এত কিছু বলতে হবে, ঠিক আছে। সিম্পলি তোর এই দুটো লেখা আছে, বইটা দেখবি
যে পি ওয়েভ ইজ ডিউ টু ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আর কিউআরএস কমপ্লেক্স ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই দুটো তোদের মনে রাখতে হবে। এগুলো ভেঙে ভেঙে আমি বলে দিলাম যে কেন এটা হচ্ছে। এই অবধি বোঝা গেছে। এবার দেখ এবার কি হয়েছে, এবার নেক্সট ঘটনাটা কি ঘটবে, আর একটুখানি আছে, আর বেশি নেই। আমি ধরটা ভেন্ট্রিকেল ধরছি, এটা শুধু ভেন্ট্রিকেল, আমি অ্যাট্রিয়াটা বাদ দিয়ে দিলাম, শুধু ভেন্ট্রিকেলটাকে ধরছি। এতক্ষণ কি দেখ সেপ্টাম ভেন্ট্রিকেল সব জায়গায়, তাহলে পুরো ভেন্ট্রিকেলটা এবার কি হয়েছে, পজিটিভ কারেন্ট হয়ে গেছে। হয়েছে তো, ভেন্ট্রিকেলের প্রত্যেকটা জায়গায় পজিটিভ কারেন্ট, মানে ডিপোলারাইজেশন কারেন্ট, আর কোথাও নেগেটিভ বলে কিছু নেই আর। পুরোটা পজিটিভ হয়ে গেছে, ডিপোলারাইজ কারেন্টে হয়ে গেছে। এবার কি হয়, যখন ডিপোলারাইজ কারেন্টে এবার কি, যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, এবার পুরো ভেন্ট্রিকেল পজিটিভ, মানে ডিপোলারাইজ হয়ে গেছে। তাহলে কি হবে, গ্যালভ্যানোমিটার সেন্স কি করবে, সে সময় কাটা মুভ করবে না, কারেন্ট ফ্লো হবে তবেই তো। দুটো জিনিস, যদি কারেন্ট ফ্লো না হয় নিউট্রাল, এবার কারেন্ট ফ্লো যখন হচ্ছে ডিফ্লেকশন রিফ্লেকশন হিসেবে নড়বে কাটা, ঠিক আছে। আবার যদি এরকম হচ্ছে, এখন নেক্সট পয়েন্টটা কি হচ্ছে, যে পুরো ভেন্ট্রিকেল ডিপোলারাইজ হয়ে গেছে, তাহলে নেগেটিভ পোল নেই, তাহলে কারেন্ট ফ্লো হবে না। তাহলে শর্ট টাইমের জন্য পুরো ভেন্ট্রিকেলের মধ্যে তার কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন একটা আমি কি পাবো, আবার স্ট্রেট লাইন পেয়ে যাবো, আবার স্ট্রেট লাইন। দেখ একটা স্ট্রেট লাইন এখানেও পেয়েছিলাম, এটা কেন হচ্ছিল, বিকজ অফ এভিনোডাল ডিলে, মানে এভিনোডের মধ্যে কারেন্ট যাচ্ছে না, 0.1 সেকেন্ড ডিলে হচ্ছে, স্ট্রেট লাইন পেয়ে, কাটা নড়ছে না, লাইন স্ট্রেট লাইন। নেক্সট ইভেন্ট হচ্ছে যখন পুরো ভেন্ট্রিকেল ডিপোলারাইজ করে গেছে, পুরোটাই পজিটিভ কারেন্ট, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে কাটা আবার কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, আবার স্ট্রেট লাইন পেয়ে গেলাম। এবার নেক্সট ঘটে, এবার দেখ ভেন্ট্রিকেল প্রথমে পোলারাইজ ছিল, এখন কি ডিপোলারাইজ হয়েছে, নেক্সট ইভেন্টটা কি, রিপোলারাইজেশন। বোঝা গেল, তাহলে আমার ডিপোলারাইজিং কারেন্টটা আমি রেকর্ড করে ফেলেছি সিজির মাধ্যমে, এবার আমি ডিপোলারাইজ কারেন্টটা রেকর্ড করতে হবে। এগুলো মুছে দিচ্ছি, তাহলে এটা থাক, এগুলো লেখা হয়ে গেছে তো, এগুলো আমি মুভ করে দিই, মুছে দিচ্ছি এগুলো। তাহলে স্ট্রেট লাইনটা আমি এখানে কেন পেলাম, বিকজ হোল দ্য ভেন্ট্রিকেল ইজ ডিপোলারাইজড, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এবার দেখ এইটা হচ্ছে হার্ট, মানে ভেন্ট্রিকেলটা, মানে ভেন্ট্রিকেলটাই আমি দেখাচ্ছি, এটা নিচে একটা ভেন্ট্রিকেল হয়ে গেল। যখন ডিপোলারাইজ কারেন্ট ফ্লো হচ্ছিল, তখন হচ্ছে কারেন্টটা ভেতর থেকে বাইরের দিকে এসছে, মানে ডিরেকশনটা এরকম ছিল। তাহলে ডিপোলারাইজিং কারেন্টের ফ্লোটা কোন দিকে, ইনসাইড টু আউটসাইড, মানে হার্টের, মানে ভেতর থেকে বাইরের দিকে আসছে, মানে হার্ট আছে এইভাবে, মানে বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে। মানে হার্টের জিনিসটা তো এরকম মোটা হয় একটু, তাহলে প্রথমে কারেন্টটা এখানে থাকবে, তারপর এখানে পৌঁছে, মানে এইভাবে এদিকে ফ্লো হচ্ছে। যখন রিপোলারাইজেশন হবে, তার মানে দেখ প্রথমে সেলটা নেগেটিভ ছিল ইনসাইড রেস্টিং কন্ডিশন, এবার ডিপোলারাইজ হয়েছে, আবার রিপোলারাইজ হবে, তাই তো। এবার দেখ যখন ভেন্ট্রিকেল ডিপোলারাইজ করছে, কারেন্টটা ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাচ্ছে, মানে এই যে পুরো মোটা সেপ্টামটা আছে, প্রথমে এই জায়গাটা ডিপোলারাইজ হবে, তারপর বাইরেটা হবে। যখন ডিপোলারাইজ হয় তখন উল্টো ঘটনা হয়, শুরুটা হয় বাইরে থেকে ভেতরের দিকে, বুঝে গেল। যখন রিপোলারাইজ করবে, মানে সেলগুলো আবার রেস্টিং কন্ডিশনে ফিরে আসবে, মানে পজিটিভ থেকে আবার নেগেটিভ হবে, যখন রিপোলারাইজেশন হবে তখন কারেন্টের ফ্লোটা কোন দিকে, মানে শুরুটা হবে কোথায়, বাইরে থেকে, মানে যে পোর্শনটা লাস্ট ডিপোলারাইজ হয়েছে সেটা প্রথমে রিপোলারাইজ করবে, আর যেটা প্রথমে ডিপোলারাইজ করেছিল সেটা শেষে ডিপোলারাইজ করবে। তাহলে ডিপোলারাইজ কারেন্ট ফ্লো হচ্ছে ইনসাইড টু আউটসাইড, আর রিপোলারাইজিং কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, আউটসাইড টু ইনসাইড, ঠিক আছে। তাহলে এবার কী হবে দেখ, তাহলে এখানে হচ্ছে নেগেটিভ, তারপর আস্তে আস্তে নেগেটিভ, তাহলে ফ্লোটা হবে এই দিকে, তাহলে রিপোলারাইজিং কারেন্টের ফ্লোটা হচ্ছে এই দিকে। এবার দেখ যখন ভেন্ট্রিকেল ডিপোলারাইজ করে, তখন পার্ট পার্ট করে হয়েছে, প্রথমে সেপ্টাম হয়েছে, ডিরেকশনটা ছিল লেফট টু রাইট, মেজর ভেন্ট্রিকেল হয়েছে, তারপরে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন হয়েছে, পার্ট পার্ট করে হয়েছে। বাট যখন রিপোলারাইজ করে, পুরো ভেন্ট্রিকেল একসাথে রিপোলারাইজ করে, মানে সেপ্টাম ভেন্ট্রিকেল আলাদা আলাদা করে হবে না, একসঙ্গে অ্যাট এ টাইম, খুব অল্প টাইমে হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এবার দেখ, তাহলে এইটা যদি হার্ট হয়, এটা হলো ভেন্ট্রিকেল, তাহলে ডিপোলারাইজ কারেন্টটা এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে, এইদিকে আসছে, এগুলো নেগেটিভ কারেন্ট। নেগেটিভ কেন লিখছি, রিপোলারাইজ হচ্ছে তো, আবার তো হবে। তাহলে এই যে রিপোলারাইজিং কারেন্ট, এটা তার ডিরেকশনটা কোন দিকে হবে, রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে হচ্ছে, ঠিক আছে। মানে রিপোলারাইজিং কারেন্টটা ধরো এইদিকে যদি মুভ করে, তার নেগেটিভ আর নেগেটিভ মুভ, আর সাইজটা আমি ছোটো করলাম,
মানে ডিপোলারাইজিং কারেন্টটা যত বড় হয় ডিপোলারাইজ কারেন্টটা ছোট হয়, তাহলে ভেক্টরটাও কি হবে, ছোট হবে। তাহলে ডিরেকশনটা চলে এইদিকে, ডিপোলারাইজ কারেন্ট ডিরেকশন এইদিকে হবে। এবার দেখ এখানে কি হচ্ছে, নেগেটিভ কারেন্ট কোন দিকে মুভ করছে, নেগেটিভ পোলের দিকে, তাহলে কাটাটা কি হবে, আবার পজিটিভ ডিফ্লেকশন দেবে। এবার দেখ ডিপোলারাইজিং কারেন্টটা অনেক বেশি ছিল, সেজন্য সাইজটা অনেক বড় হয়েছে। আর ডিপোলারাইজ কারেন্টটা পুরো ভেন্টিকেল একসাথে হবে, অল্প ম্যাগনিটিউডে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ কারেন্ট মুভিং টুয়ার্ডস নেগেটিভ পোল, তাহলে কি হবে, কারণ আমার পজিটিভ মানে ডিফ্লেকশন হবে, মানে রিপালশন হবে। কিন্তু যেহেতু কারেন্টের সাইজটা ছোট, তাহলে পজিটিভ কারেন্ট একটা আমি পাবো, কিন্তু সাইজটা ছোট হবে। এবার দেখ অ্যাক্টিয়াল থেকে বড় হয়েছে, এটা কেন হয়েছিল, ডিফ্লেকশনের জন্য, মানে দুটো আলাদা দিকে মুভ করছে বলে, মানে পজিটিভ পজিটিভের দিকে। আর এখানে কি হচ্ছে, নেগেটিভ নেগেটিভের দিকে মুভ করছে বলে পজিটিভ ডিফ্লেকশন আমি পেয়ে গেলাম, মানে ডিফ্লেকশন হলো বা রিপালশন হলো, সাইজটা এর থেকে একটু বড় হলো। কিন্তু মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কারণ যত বড় ছিল তার থেকে সাইজটা কিন্তু ছোট। তার কারণটা কেন হলো, পুরো ভেন্ট্রিকেল একসঙ্গে ডিপোলারাইজ করে ইনসাইড থেকে, মানে আউটসাইড টু ইনসাইড, কারেন্টের সাইজটা ছোট, আর নেগেটিভ কারেন্ট মুভ করছে টুয়ার্ডস নেগেটিভ পোল, তার একটা রিপালশন হবে, সেই জন্য এরকম একটা ওয়েভ পেয়ে গেলাম। তাহলে এসের উপরে কি আসবে, টি, তাহলে টি ওয়েভ। তাহলে টি ওয়েভটা কেন হলো, অ্যান্সারটা কি হবে তোরাই বল, টি ওয়েভ কেন হলো, বিকজ অফ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। হয়ে গেল আমার সবগুলো। এবার তোরা প্রশ্ন করতে পারিস, ইসি যে এইটুকুই, ঠিক আছে, মানে গ্রাফটা কথা বলছি আমি। এবার তোরা প্রশ্ন করতে পারে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কারেন্টটা কোথায় গেল। এবার দেখ অ্যাট্রিয়াল যখন ডিপোলারাইজ করছে এইটুকু কারেন্ট, ভেন্ট্রিকেল এত বড় সাইজ, এ হলো এত বড় যে ডিপোলারাইজ কারেন্ট, এটা হলো ডিপোলারাইজ ছোট, অ্যাট্রিয়া তো আরও ছোট, তাহলে ওর যে মানে ডিপোলারাইজ কারেন্টটা খুবই ছোট হবে, মানে এতটাই ছোট মেশিন ছাড়া রেকর্ড করতে পারে না। যেটা বোঝার চেষ্টা করি, ভেন্ট্রিকুলার সাইজ অনেক বড়, তাহলে ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজ করলে এত বড় কারেন্ট পাচ্ছি, ডিপোলারাইজেশন কারেন্ট মাত্র এইটুকু, আর অ্যাট্রিয়া তো আরও ছোট, তার ডিপোলারাইজেশন কারেন্টটা হচ্ছে এইটুকু, তার ডিপোলারাইজেশন কারেন্ট আরও খুবই স্মল হবে, খুবই ছোট, বেসিক্যালি ইসিজি ডিটেক্ট করতে পারে না। এবং মজার ব্যাপারটা হলো ওটা আমাদের লাগে অনেক ক্লিনিক্যালি, ওটা এতটাই ছোট কারেন্ট যে ওটা নিয়ে মানে দরকারই নেই, দরকার পড়ে না, সেই জন্য যেহেতু মেশিন রেকর্ডও করতে পারে না খুব ছোটো সাইজ বলে, আর যেহেতু আমাদের দরকার পড়ে না আমরা পাত্তাও দিই না। এবার যারা আমার দরকার না তাকে পাত্তা দিই আমরা কোনো দিন দিই না। তো ওটা এতই ছোট, ওটা এতটাই ইনসিগনিফিক্যান্ট, ওটা দরকারে পড়ে না, কেউ মাথাও ঘামায় না। ঠিক আছে, তোর জীবন আমার জীবনে তোর কোনো গুরুত্ব নেই, আমি তো পাত্তা দেবো না, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিয়াল রিপোলারাইজেশন কারেন্টটাকে ওই জন্য রেকর্ড করা যায় না বা করা হয় না, বোঝা গেল। তাহলে তিনটে জিনিস মনে রাখবে তোরা খালি, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ। এটাকে বলছি আমরা কমপ্লেক্স, কেন কমপ্লেক্স, তিনটে ওয়েভ আছে সেই জন্য কমপ্লেক্স বলছি। তাহলে পি ওয়েভ আর টি ওয়েভ। এবার তোরাই বল পি ওয়েভ কেন হচ্ছে, তো তিনটে মনে রাখতে হবে। পি ওয়েভ হচ্ছে অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স কি জন্য বল তোরা বল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই তিনটে তোদের মনে রাখতে হবে, এই তিনটে মনে রাখার জন্য এত কিছু বলতে হলো। ঠিক আছে, একবারে বলে তো 2 মিনিটে পড়ানো হয়ে গেছে। এবার দেখ এখানে তোদের বই একটা কথা লিখেছে, এই যে কিউ ওয়েভ, এবার ছোট ছোট জিনিসগুলো বলে দিই, মানে মেন বিষয়টা পড়ানো হয়ে গেল, ছোট ছোট জিনিস তোর বইয়ে লেখা আছে। এবার দেখ তাহলে এইটা ছিল হার্ট ভেন্ট্রিকেল, প্রথমে সেপ্টাল ডিপোলাইজ হলো, তারপরে ভেন্ট্রিকেল হচ্ছে। ঠিক আছে, এবার দেখ যে সেপ্টাল ডিপোলাইজেশন হলো তার জন্য কিউ ওয়েভ পেলাম তো আমরা, ঠিক আছে, তারপরে কারেন্টটা ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ছে। এবার মানে ভেন্ট্রিকেলে কারেন্ট ছড়িয়ে পড়া মানে আবার কী হবে, মেকানিক্যালি আমরা কি দেখবো যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে, সিস্টোলি হবে। তাহলে যেই কিউ ওয়েভটা শুরু হলো সেখান থেকে কোন জাস্ট আফটার দ্য কিউ ওয়েভ এটা কী হবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন দ্বারা, এটা লিখে দিই। এবার দেখ জিনিসটা যেটা বলছি, তাহলে কিউ ওয়েভটা আমরা কেন পেলাম, বিকজ অফ সেপ্টাল ডিপোলারাইজেশন। তারপর কারেন্টটা কোথায় ছড়িয়ে পড়লো, ভেন্ট্রিকেলে, তাহলে ভেন্ট্রিকেল ডিপোলারাইজ হচ্ছে। মেকানিক্যালি আমরা কি দেখবো, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কেন কন্ট্রাকশন হবে, এসআর থেকে ক্যালসিয়াম রিলিজ হবে, মায়োসিনের সঙ্গে মানে অ্যাক্টিনের সঙ্গে জায়গাটাকে ওপেন করবে, অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। ঠিক আছে, তাহলে সিস্টোলি হবে। তাহলে যেই কিউ ওয়েভটা শেষ হলো,
তারপর থেকে কি শুরু হবে? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। যেটাকে বলে আমরা সিস্টোলি। তাহলে যেই কিউএফটা শেষ হলো জাস্ট তখনই কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টোলি হবে। তো তবে তাই লেখা আছে, লেখা আছে জাস্ট আফটার দ্য কিউএফ বা অ্যাট দ্য এন্ড অফ বা দ্য এন্ড অফ কিউএফ ইন্ডিকেটস ভেন্ট্রিকুলার সিস্টোলি। কিউএফটা শেষ হলো, সেপ্টাল ডিপোলাইজ হয়ে গেল, তারপর ভেন্ট্রিকুলার ডিপোলাইজ। যখন ডিপোলাইজ তখন এই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। তাহলে কিউএফ শেষ হওয়ার পরে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা শুরু হবে, যেটাকে বলে আমরা ভেন্ট্রিকুলার সিস্টোলি। বোঝা গেল? তোদের বইয়ে লেখা আছে কথাটা, ওই জন্য এক্সপ্লেন করে দিলাম। এটা গেল। এবার দেখ, যত মানুষের আমরা ইসিজি করি, ঠিক আছে, সবার ইসিজিগুলো একই রকম দেখতে হয়, মানে নর্মাল ইসিজিগুলো একই রকম দেখতে হয়। তাহলে একটা নর্মাল যেন ইসিজি দেখতে আমি অভ্যস্ত, যখন ইসিজি আমি দেখবো যে নর্মাল থেকে অন্য কিছু, তখন আমি বুঝতে পারবো যে প্রবলেম আছে। তো তোকে আমি দেখতে অভ্যস্ত, কালকে ধরো নাকে তোর ব্যান্ডেজ করা আছে, আমি কি বুঝবো? তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেটে গেছে, ঠিক আছে। তাহলে ইসিজি আমি যতক্ষণ এরকম দেখছি, ঠিক আছে, আমি বললাম নর্মাল। আবার দেখালো কালকে এরকম একটা ইসিজি হয়ে গেল, এরকম এরকম করছে, আমরা গন্ডগোল আছে কিছু, ঠিক আছে। তো ওই কথাটা তোদের বইয়ে লেখা আছে যে মোটামুটি অল ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে ইসিজি প্যাটার্ন অলমোস্ট একই রকম হয়, একটু ভেরিয়েশন তো অবশ্যই থাকবে, অলমোস্ট একই রকম হয়। তা নর্মাল থেকে ওয়েবগুলো যখন ডেভিয়েট করবে, অন্যরকম হবে, তাহলে আমি কি বুঝবো যে অ্যাবনর্মাল কিছু একটা ঘটনা ঘটেছে, তা হার্টের মধ্যে ডিজিজ হয়েছে, সেটা দেখে আমরা ডায়াগনোসিস করি। এটা তোদের বইয়ে লেখা আছে 1 নম্বর। এবার দেখ, ইসিজি যে আমরা করলাম, তাহলে দেখ এই থেকে টাইম, এদিকে ভোল্টেজ থাকে, ঠিক আছে, ভোল্টেজ। এবার পেপারটার কত স্পিড থাকে সেটাও ফিক্সড করা আছে। মানে ইসিজি থেকে ধর আমার একটা, ধর এখন হার্ট রেট আমার ধর 86 এখন, ঠিক আছে। আমি যদি ইসিজি করি, ইসিজি থেকেও ক্যালকুলেট করা যাবে হার্ট রেটটা কত, ঠিক আছে। মানে এই যে নির্দিষ্ট টাইমে যে পেপারটা মুভ করছে, ওয়েভগুলো ডিস্টেন্স টাইম ক্যালকুলেশন করে প্রত্যেকটা মানুষের হার্ট রেট ক্যালকুলেশন করা যায়। মানে ইসিজি থেকে হার্ট রেট ক্যালকুলেট করতে পারবে। কী করে করতে হবে তোদের বইয়ে লেখা নেই, শুধু এটুকু লেখা আছে যে ইসিজি থেকে হার্ট রেট ক্যালকুলেট করা, যেটা মাথায় রাখবে। তাহলে ইসিজি যখন ওয়েভগুলো অ্যাবনর্মাল হবে, তার মানে ডিজিজ আছে। ইসিজি থেকে আমি কি ক্যালকুলেট করতে পারবো? হার্ট রেট ক্যালকুলেট করতে পারবো। তোদের বই এগুলো লেখা আছে, সেই জন্য আমি বলছি। তাহলে ইসিজি থেকে হার্ট রেট ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো যে তোদের আর বইটা আছে এখানে, কারো কাছে আছে বইটা? কিছু বাদ গেল কিনা দেখি, বাদ যাওয়ার তো কথা নয়। ঠিক আছে, আর কিছু নেই। এই যে আফটার দ্য কিউর মার্কস দ্য বিগিনিং অফ দ্য সিস্টেম, ঠিক আছে, যা যা লেখা আছে সব বলে দিয়েছি, ঠিক আছে, আর কিছু বাদ নেই। তাহলে আর কিছু পড়াবো না। তাহলে 3টে জিনিসে মনে রাখবে। হ্যাঁ, কিছু, হ্যাঁ কিছু বলবে কি কি না কিছু জানার? হ্যাঁ, কিছু জানার থাকলে বল, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার ওটা বন্ধ করে, বন্ধ কর।